আমার মতে মনে হয় যে পিছনের টায়ারটা যেরকম মোটা আছে ঠিকই আছে, কিন্তু একটু চেঞ্জ করা দরকার, যাতে যাতে রাস্তার সঙ্গে চলার সময় গ্রিপটা পাওয়া যায়। এবিএস এর কাজই হচ্ছে ধরা নেওয়া, এটা হচ্ছে এবিএস এর কাজ। তো সেই মুহূর্তে এবিএস থাকলে গাড়ি জাম করে, যেটা নন এবিএসে একদম গাড়ি রাস্তার সাথে কেটে দেয়, একদম চেপে থাকে। যে অ্যাক্সিডেন্টে তোমার কী কী ক্ষতি হয়েছে আর তুমি কি এখনও গাড়ি সেটা সারিয়েছো কি না, আর যদি ক্ষতি হয়ে থাকে তাহলে এখনও পর্যন্ত সেগুলো কী কী চেঞ্জ করেছো আর তার প্রাইসটা একটু জানবো। মানে অ্যাভারেজ, অত পারফেক্ট দেওয়ার দরকার নেই, অ্যাভারেজ হলেও হবে। Hello guys, this is Bob Spanovic and you are watching Bob's Motor World. So guys, আজকে দেখতে পাচ্ছ তোমাদের কাছে জিক্সার নিয়ে এসেছি। তো আজকে অ্যাকচুয়ালি জিক্সারের রিভিউ ভিডিও বানাচ্ছি। তো তোমরা জানো যে আমার অ্যাকচুয়ালি R15 আর জিক্সারটা কার, তো মিট করে দিই সেই জিক্সারের ওনারের সাথে। হ্যালো, এটা হচ্ছে আমার বন্ধু সৌমেন, তো জিক্সারের ওনার। তো আজকে সব কিছু বিষয় জানবো, জিক্সার তোমাদের জন্য বেটার কিনা, তো পারফরমেন্স কী আছে, এটা ফিউচারের জন্য নেওয়া যাবে কি না, জিক্সার এখনও পর্যন্ত এই মডেলটাই চলছে, সব কিছুই জানো। তো এই ব্যাপার নিয়ে কথা হয়ে যাক আমাদের বন্ধু সৌমেনের সাথে। তো তার আগে বলে দিই যে সৌমেনের অ্যাকচুয়ালি একটা ইউটিউব চ্যানেল আছে, তো ইউটিউব চ্যানেলটার নামটা বলে দাও সৌমেন। SS ক্রেজি রাইডার ব্যাক। তো তোমরা জেনে নাও এই জিনিসটা, আর পারলে সাবস্ক্রাইব করে দাও, ভাইকে সাপোর্ট করো, ভাইও বেশ ভালো ভালো রিলস ফিলস বানায়। তো যাই হোক, আজকে এই গাড়ি নিয়ে এসেছি, তো ভিডিওটা স্টার্ট করা যাক। সো বন্ধুরা, সবার আগে আমি সৌমেনকে জিজ্ঞেস করি যে ভাই আমাদের এই যে জিক্সার নিয়েছে, তো এই জিক্সার নেওয়ার কারণ কি? জিক্সারটা নেওয়ার কারণ হচ্ছে এটা প্রচণ্ড স্মুথ টাইপের একটা গাড়ি, এর মানে মাইলেজটাও খুব ভালো দেয়। এটা হচ্ছে 155 সিসির গাড়ি। তো সুজুকি কোম্পানি যখন গাড়িটা বের করেছিল, তো যে কোনো গাড়ির থেকে জিক্সারটা ওদের ফোর্স বাইক হিসেবে ওরা দেখেছে। প্রথম হচ্ছে হায়াবুসা তো আছেই, তারপরে ফোর্স বাইক তাকে কপি করা হয়েছে। এ দুটো সিসি হয়, একটা 155 সিসি, একটা 250 সিসি। তো আমি যখন দেখতে গেছিলাম গাড়িটা শোরুমে, তখন আমার ইচ্ছা ছিল যে একটা 250 নেব, কিন্তু তখন মানে যে দাম অনুযায়ী আমি মাইলেজ সেরকম পাবো কিনা সব কিছু চিন্তা ভাবনা করেছিলাম। চিন্তা ভাবনা করার পর আমার মাথায় দেখলাম যে এটা যখন আমি 1,80,000-তে যখন পাচ্ছি, তাহলে আমি বেকার আমি 2,70,000 দিয়ে কেন নিতে আমার নতুন গাড়িটা। কারণ আমি এটাতে মাইলেজ মিনিমাম আমি 55 কিলোমিটার পাচ্ছি, মিনিমাম 55 থেকে 60। আর প্রচণ্ড যদি রাফ চলে তাহলে 45 থেকে 55 মতো দিচ্ছে। তো ওর সোর্সে আমি যেমন আমার টান পাচ্ছি, আমি তেমন গাড়ির মাইলেজ পাচ্ছি, প্লাস ওর কমফোর্টেবলটা আমি পাচ্ছি যে চালিয়ে। আচ্ছা, তো যখন তুমি এই গাড়িটা কিনেছিলে, আমি আগে জানবো যে এই গাড়িটা কোন ইয়ারে কিনেছিলা? এটা আমি কিনেছিলাম 2024। আচ্ছা, 24-এ। হ্যাঁ। আচ্ছা, তখন কত দাম পড়েছিল গাড়িটার? এটা তখন পড়েছিল 1,00,000 সামথিং 95 মতো, ওটা ডিসকাউন্ট পড়ে 1,80,000-তে পড়েছে। আচ্ছা আচ্ছা, তো গাড়ির সব কিছু জানলাম, দাম আর ভাই কী জন্য কিনেছে। তো এখনও পর্যন্ত কত কিলোমিটার গাড়িটা রান করেছো? এটা আপাতত 22 কিলোমিটার হয়ে গেছে। আচ্ছা, 22,000। 22,000। 22,000, আচ্ছা। তো 22,000 তোমার কিলোমিটার চলেছে, 2024-এ গাড়ি কেনা। তো ডেলি পারপোজ কীরকম রাইড করো গাড়িটা? ডেলি সামথিং 10 কিলোমিটার কি 15 কিলোমিটার এরকম আপ ডাউন চলে আমার, কারণ আমি তো সেরকম টাইম পাই না গাড়িটা নিয়ে বেড়ানো, কারণ আমি একটু এক্সট্রা একটা কোনো কাজ করি, আমার নিজের একটা বিজনেস আছে তার জন্য। তো যতটা পারি আমি নিজেকে আরও রাইড করার জন্য চেষ্টা করি আমি আরও। আচ্ছা, তো এখনও পর্যন্ত এই গাড়ি নিয়ে সবথেকে বড় রাইড বা সবথেকে কত কিলোমিটার বেশি রাইড এখনও পর্যন্ত করেছো? এটা আমি সবথেকে টোটাল করেছি আমি 45 কিলোমিটার রাইড, আচ্ছা, সবথেকে টপ। এরপর আমি এখন পর্যন্ত যেতে পারিনি, আমি নেক্সট টাইম আরও চেষ্টা করব রাইডটা আরও বাড়ানোর জন্য। আচ্ছা, তো হ্যাঁ, ভাইয়ের সাথে অলরেডি একটা রাইড প্ল্যান হয়েছে, যেটা হচ্ছে আমাদের দুর্গাপুজো আছে, দুর্গাপুজোর পরে একটা রাইড প্ল্যান হয়েছে, দেখা যাক সেটা কতটা সাকসেসফুল হয়। যাই হোক, তো গাড়ির ব্যাপারে জানবো যে গাড়ির হিটিং ইস্যু কীরকম আছে? হিটিং ইস্যু বলতে গেলে যখন গরমটা যখন পড়ে দুপুরবেলাটা, তখন যদি গাড়িটা যদি চালানো হয় তখন মানে হালকা একটু হিটিং হয়, কিন্তু রাত্রে যখন রাইড করা হয় তখন কোনো হিটিং করে না। আচ্ছা, মানে ওটা একমাত্র যখন গরমে রোদ হয়, মানে রোদটা যখন অ্যাবজর্ব করে নেয় রাস্তার হিটিং বা রোদের তাপে যে হিটটা যেটা পড়ে, ওটার জন্য একটু মানে তাপটা বেশি লাগে একটু। তো হিটিংয়ের জন্য কি কোনো কুলিং সিস্টেম আছে? না, সুজুকি কোম্পানি এই কুলিং সিস্টেমটা দেয়নি। আচ্ছা, কুলিং সিস্টেম দেয়নি। দেয়নি। তো তোমার কি মনে হয় যে কুলিং সিস্টেমটা দিলে বেটার হতো বা কোনো কিছু? হ্যাঁ, কুলিং সিস্টেমটা দিলে কি যে আমি একটু লং ডিস্টেন্সে যেতে পারবো, গাড়িটা চালিয়ে একটু কমফোর্টেবল পাবো।
তো ব্রেকিং যদি আমি জিজ্ঞেস করি যে ব্রেকিংয়ের কোনো ফল্ট পেয়েছো বা এরকম রাইড চলাকালীন বা গাড়ি চলাকালীন ধরো ব্রেকিং তুমি মেরেছো, ব্রেকিং কাজ করেনি, এবিএস ফল্ট মেরেছে, এরকম কোনো কিছু তুমি এখনো পর্যন্ত পেয়েছো? এবিএস ফল্ট আমি দেখেছি, মানে আমার এটা ছাড়া আরও দু একটা গাড়ি আছে, তো তার মধ্যে এবিএসের একটা জিনিস দেখেছি আর নন এবিএসের মধ্যে একটা তফাৎ দেখেছি। এবিএসে একটু হলেও ফলস মারে, মানে তাকে যখন খেলানো হয় ব্রেকটা তখন ভালো খেলে, কিন্তু মাঝে মধ্যে ফলস মেরে দেয়। কিন্তু নন এবিএসে কী করে, মানে যখনই আমি ব্রেকটা মারবো তখনই গাড়িটা দাঁড়িয়ে যায়, মানে নর্মাল হোক সে দাঁড়িয়ে যায়। কিন্তু এবিএসের কাজ কি, গাড়িটা স্কিপ কাটবে না, কিন্তু মানে তোমাকে বাঁচিয়ে দেবে সে। মানে তোমার যদি এমার্জেন্সি যদি কিছু পড়ে যায় সামনে এখানে বা গাড়ি হয়তো চলে আসছে, তুমি নিজেকে মানে বাঁচাবা কি, তোমাকে এবিএস বাঁচিয়ে দেবে নিজে থেকে। হয় তুমি গিয়ে কোনো পোলে মারছো বাড়ি বা হয়তো কোনো জঙ্গল ঢুকে যাচ্ছ, কিন্তু সোজাসুজি তোমার অ্যাক্সিডেন্টটা লাগবে না। কিন্তু তোমার যখন এটা নন এবিএস হবে তখন তুমি ডাইরেক্ট কিন্তু ঠুকে দেবে তোমার যদি ব্রেকটা না লাগে। এটা হচ্ছে তফাৎ এবিএসের। তো এবিএসে আমি বলবো যে এবিএস যেটা দিয়েছে, পিছনে যদি দেয় তার দুটো চাকা যখন একসঙ্গে থাকবে, তাহলে সামনেরটা যদি মারি আমি, পিছনটা যত কম্বো টাইপে থাকে তো পিছনটা স্কিপ করবে না, কারণ আমি যখন সামনে মারি মানে হয়তো এমার্জেন্সি পড়লো, পিছনটা যদি মারতে যাই পিছন চাকাটা আমার স্কিপ কেটে যায়, ওটার জন্যই বলছিলাম। আচ্ছা, তো আমি তোমাদের একটু বলে দিই যে যারা অ্যাকচুয়ালি রাইড ফাইট করে, তো রাইডে অ্যাকচুয়ালি এবিএসটা বেশি কার্যকর না। রাইড চলাকালীন নন এবিএস যেরকম গাড়ি হয়, যার এবিএস একদমই হয় না, তো সেই গাড়ি বেস্ট। কেন না বলে দিই, রাইড চলাকালীন অনেক পাথর উপর দিয়ে যাওয়া হয়, যেটা অফরোডিং বলছে, তো অফরোডিংয়ে যেতে গেলে অনেক পাথর উপর দিয়ে যেতে হয়, তো এবিএস থাকলে কী করে, সেটা জাম্প করে টায়ার, ঠিক আছে? কারণ এবিএসের কাজই হচ্ছে ধরা নেওয়া, এটা হচ্ছে এবিএসের কাজ। তো সেই মুহূর্তে এবিএস থাকলে গাড়ি জাম্প করে, যেটা নন এবিএসে একদম গাড়ি রাস্তার সাথে কেটে একদম চেপে থাকে। তো যাই হোক, এটা আমি সামান্য একটা ইয়ে দিয়ে দিলাম, নলেজেবলের উপর একটা ইয়ে দিলাম। তো যাই হোক, আমার তো R15 আছে, তো R15-এর অ্যাকচুয়ালি বডি যেটা হয় খুবই লো প্লাস্টিকের উপর গাড়িটা ইয়ে। তো আমি তোমাকে জিজ্ঞেস করবো যে তোমার যে জিক্সার আছে সেই যে প্লাস্টিক বডি, তোমারও প্লাস্টিক বডি যেটা আমি দেখছি, ঠিক আছে, টোটালটাই প্লাস্টিক বডি, পুরো ফাইবার। তো এই যে তোমার প্লাস্টিক বডি, এটার জন্য তুমি কতটা স্যাটিসফাই আর কতটা ডিসস্যাটিসফাই? স্যাটিসফাই বলতে গেলে ভাইজার গাড়ি তো এক নম্বর হচ্ছে প্রচণ্ড রিস্ক টাইপের গাড়িটা, একটু মানে কোনো জায়গায় বেঁধে গেলেও বা মানে স্লিপ কেটে গেলেও হলো মানে প্রচণ্ড ভেঙে চলে যাওয়ার ভয়টা থাকে, কিন্তু ন্যাকেটে সেটা হয় না। আর ভাইজারে তো ফাইবার যেটা দেয় সুজুকি কোম্পানি যথেষ্ট মানে একটু হার্ড দেওয়ার চেষ্টা করে, কারণ এই রিসেন্ট আমার কিছুদিন আগে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, মানে মারাত্মকই অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে ঠাকুরের আশীর্বাদে আমি হয়তো বেঁচে আছি ঠিকই, কিন্তু আমার পুরোপুরি এই ভাইজারের জন্য আমি এখন মতো বেঁচে আছি। এই ভাইজার যদি আজকে না থাকতো আমি পুরো ওখানে স্পট হয়ে যেতাম, কারণ আমার মাথায় সেদিন হেলমেট ছিল না। আমার একটাই ভুল ছিল, সেদিন আমার মাথায় আমি হেলমেটটা নিয়ে যেতে ভুলে গেছিলাম। তো আমি বলবো যে ভাইজার যেটা দিয়েছে খুব ভালো করেছে, কিন্তু গাড়িটাকে আর একটু ডেভেলপ যদি করতে পারে আরও বেশি ভালো হয়। আচ্ছা, তো টোটালটা জানলাম গাড়ির বডির ওপরে। এবার জানবো যে গাড়ির সিট কমফোর্ট কীরকম আছে। মানে নতুন যখন আমি শোরুম থেকে যখন কিনেছিলাম তখন সিট কম্বলটা ঠিকঠাকই ছিল, মানে কমফোর্টেবল মনে হতো নিজেকে, কিন্তু এখন মানে এখনও চেঞ্জ করিনি, মানে শোরুমেই মালটা ফিটিংসটা লাগানো আছে, তো এটা এখন ইউজ করে এখন একটু হার্ড হয়ে গেছে। তো এটা আমি নেক্সট টাইম এটা মডিফাই করার চেষ্টা করছি, মডিফাই করলে আশা করছি এটা ঠিকঠাক হয়ে যাবে। মানে এটা যখন আমি নর্মাল 10 কিলোমিটার কি 20 কিলোমিটার যদি রাইড করি আমার অতটা কিছু মনে হয় না, 1-2 ঘন্টা মানে রাইড করার পর একটু পেন সিস্টেমটা হয়। আচ্ছা, পেন হয় তাই? হ্যাঁ, মানে সিটটা একটু হার্ড হয়ে যায় তখন পেন হয় মাঝার কাছে, আচ্ছা, তাছাড়া কোনো প্রবলেম হয় না এটাই। তো আমি যেটা জিজ্ঞেস করবো যে তুমি তো এখনও পর্যন্ত তোমার গাড়িতে পিছনে তুমি বসেছো পিলিয়নে, তো পিলিয়ন কমফোর্ট কীরকম, যেরকম হচ্ছে অন্য গাড়িতে যেটা আমি R15-এর দিক দিয়ে বলছি, তো R15-এর দিক দিয়ে দেখতে গেলে পিলিয়নও অ্যাকচুয়ালি মাজা ভাজা ধরে যায়, তো সেরকম তোমার পিলিয়ন কমফোর্ট কীরকম আছে জিক্সারের? আমার জিক্সারে সবই ঠিকঠাকই আছে, মানে আমি নিজে তো বসেছি, তো নিজে বসে আমার যতটুকু মনে হয়েছে সবই ঠিকঠাক আছে, কিন্তু সিট অনুযায়ী যদি আরেকটু যদি সিটটা তাহলে আরও বেশি কমফোর্টেবলটা মনে হয়, কারণ নিচু একটু বেশি তো গ্রিপটা একটু কম পাওয়া যায়। এবার গ্রিপ বলতে কি, মানে আমার সামনে যে বসে আছে মানে যে রাইড করবে তার পিছনে যদি আমি বসি, তো তাকে যদি আমি চেপে ধরি বা পা দিয়ে গ্রিপ করে থাকি তাহলে অতটা কোনো সমস্যা হয় না। এবার যদি নর্মাল বসি একটা স্লিপ ভাবটা চলে আসে, কারণ পিছনে সেরকম কমফোর্টেবল কোনো সিস্টেম নেই ওইটা। তো আমি সুজুকি কোম্পানিকে বলবো যে হ্যাঙ্গারগুলো যেটা দিয়েছে ভালো করেছে, যে লোহার হ্যাঙ্গার দিয়েছে, কিন্তু সিটটাকে একটু মানে মডিফাই করাটা একটু দরকার তাদের জন্য, মানে একেবারে ডাউন সিট করেছে, মানে মনে হয় যে উঁচুতে বসে আছি কিন্তু সেরকম কমফোর্টেবলটা পিছনে পাই খুব কম, কিন্তু যখন রাইডটা যখন করি খুব ভালো কমফোর্টেবল পাই তখন।
আচ্ছা, গুড। তো আমি এবার জিজ্ঞেস করব যে তুমি গাড়িটা সার্ভিসিংটা কোথায় করাও, শোরুমে করাও কি বাইরে করাও? আমি যখন গাড়িটা কিনেছিলাম তখন ফার্স্ট সার্ভিসিং তো 7টা পাওয়া যায় শোরুম থেকে। তো আচ্ছা, 7টা পাওয়া যায়? 7টা মানে ক্যাশে কিনলে 7টা পাওয়া যায়, আর যদি তুমি এটা ইএমআই সিস্টেম নিতে যাও তাহলে তোমাকে 3টে থেকে 4টে কি 5টা, হার্ডলি টেনে টুনে 4টে 5টা পাওয়া যায়। তো আমি এটা ক্যাশে নিয়েছিলাম, তো ক্যাশে যখন নিয়েছিলাম আমি 7টা সার্ভিসিং পেয়েছিলাম, তার মধ্যে আমি 6টা সার্ভিসিং করিয়েছিলাম শোরুমে। তারপরে শোরুমে একটা সমস্যা কি, সুজুকি শোরুমের মানে যে কোনো গাড়ির পার্টসটা খুব কম পাওয়া যায়, আচ্ছা। মানে অ্যাভেলেবেল স্টক ওদের থাকে না। সেটা যদি আনতে যায় তাকে অর্ডার করে আনতে হয়। যেমন ইয়ামাহাতে যেমন কি হয় যে স্টক যেমন হয়, দামও যেমন বেশি, মালটা কিছু টাইম লাগে, যেমন সুজুকি তো তাই। কিন্তু বাজাজ কোম্পানিতে কি করে যে তোমার অ্যাভেলেবেল স্টক কিন্তু থাকে, যে কোনো মডেল তুমি আরএস হোক এনএস হোক যে কোনো গাড়িতে তুমি অ্যাভেলেবেল স্টকটা পেয়ে যাওয়া। কিন্তু আমাদের সুজুকি কোম্পানিতে আর হচ্ছে তোমার ইয়ামাহা কোম্পানিতে যেমন যেই ক্রাইসিসটা চলছে সেম একই কোয়ালিটি। তো ওটার জন্য আমি এখন বাইরে এখন গ্যারেজের মধ্যে এখন সার্ভিসিংটা করার চেষ্টা করছি। আচ্ছা, গুড। তো মোটামুটি সার্ভিসিং যখন ধরো ফার্স্ট সার্ভিসিং তুমি যখন করেছিলা শোরুমে, তখন মোটামুটি কত খরচা পড়েছিল? ফার্স্ট সার্ভিসিংয়ে আমার মোবিলটা লেগেছিল, মোবিল, এয়ার ফিল্টার, মোবিল ফিল্টার, আর ওই সার্ভিস চার্জটা অল্পই নিয়েছিল। টোটাল আমার ওই 1,500 টাকার কাছাকাছি সামথিং, 1500 টাকা। আচ্ছা, 1,500 টাকায় তাহলে ফুল মোটামুটি সার্ভিসিং হয়ে গেছিলো। আচ্ছা, তো এখন আমি জিজ্ঞেস করবো তোমাকে যে যে টায়ার আছে সেই টায়ার সেকশন সামনে আর পিছনে টায়ার সেকশন কি আছে? 140/80 ইয়েটা হবে, আর সামনে মনে হয় 100 হবে। হ্যাঁ, 100/70 কি 80 এরকম আছে। তো এটা এমআরএফের টায়ার দিয়েছে। তো টায়ারটা নিয়ে আমি কোনো তুলনা করব না, টায়ারটা খুবই ভালো, কিন্তু রাস্তার সঙ্গে যে গ্রিপটা যেটা পাওয়া যায় অন্যান্য বাইকে, সেই গ্রিপটা আমি অতটা পাইনি। মানে আমি যখন টার্নিংটা যখন আমি নিতে যাই না, আমার তখন মনে হয় যে আমার গাড়িটা স্কিপ কাটবে এরকম একটা ভয় লাগে। কারণ পিছনে এবিএস না 1 নম্বর, আর 2 নম্বর এই চাকাটা উঠে চলে, মানে পুরোপুরি শুয়ে চলে না। তো আমার মতে মনে হয় যে পিছনের টায়ারটা যেরকম মোটা আছে ঠিকই আছে, কিন্তু একটু চেঞ্জ করা দরকার, যাতে যাতে রাস্তার সঙ্গে চলার সময় গ্রিপটা পাওয়া যায়, যাতে যে কোনো রাইডার হোক বা যে কোনো পিপল হোক না কেন, চালানোর সময় যে ভয়টা আমার মধ্যে যেটা কাজ করছে সেটার জন্য কারোর মধ্যে কাজ না করে। আচ্ছা, তো গাড়ি কি কর্নারিং যেগুলো দেখেছো রেসিংয়ে একদম ফুল কর্নারিং নেওয়া যায়, তো সেটাতে কি কোনো প্রবলেম হয় কি হয় না, মানে স্কিড করে যাওয়া বা কোনো রকম কোনো কিছু? না, সেরকম কোনো সমস্যা নেই, কিন্তু ওই তো যেটা বললাম টায়ারের সমস্যাটা, ওইটার জন্য একটু মানে মনের ভিতর থেকে একটু ভয় লাগে। কিন্তু কোনো প্রবলেম হয় না যে গাড়িটা স্কিপ কেটে যাবে, আমি পড়ে যাব, এই ভয়টা লাগে না। মানে মনে হয়, মানে মনে একটা কেমন একটা আতঙ্ক যেটা লেগে যায়, যেমন কি হট করে যদি কিছু একটা চলে আসে, একটা আতঙ্ক লেগে যায় না, এরকম একটা আতঙ্ক লেগে যায় যে মাঝে যদি স্কিপ কেটে যায়, মাঝে যদি পড়ে যায়, ওইটাই ভয় লাগে, তাছাড়া কোনো সমস্যা নেই গাড়িতে। আচ্ছা, তো এবার জিজ্ঞেস করবো গাড়িতে যে ইন্ডিকেটারগুলো আছে, তো দেখতে পাচ্ছি ইন্ডিকেটারগুলো এখন বর্তমানে এলইডি সিস্টেম আছে, তো এটা কি প্রথম থেকে ছিল কি তুমি চেঞ্জ করেছো? না, এটা পুরোপুরি বাল্ব ছিল, আচ্ছা, হ্যালোজেন বাল্ব। তো এটা আমি চেঞ্জ করেছিলাম, কারণ অনেক সময় রাতে যখন রাইড করি, তো তখন অনেক সময় কি হয় যে পিছনের গাড়ি বা সামনে যারা আসে তারা তো অনেক সময় বুঝতে পারে না ইন্ডিকেটারটা, বা দিনের বেলা অতটা বুঝতে পারা যায় না আলোতে। তো ওর জন্য আমি এলইডি লাগিয়েছি, যাতে মানুষজন বুঝতে পারে দূর থেকে যে আমি ব্যাকে ঢুকছি বা আমার গাড়িটা যাচ্ছে বা আমার গাড়িটা পাসিং হচ্ছে, ওটার জন্য আমি এলইডি লাগানো হয়েছে এটা। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, বাল্ব যেই সিস্টেম হয় তার থেকে এলইডি অ্যাকচুয়ালি বেশি ভিজিবল হয়, অ্যাকচুয়ালি লোকজন বেশি দেখতে পারে, আর দিনের বেলাতেও এলইডি দরকার পড়ে, মানে ইন্ডিকেটার দরকার পড়ে, তখন এলইডিটা আরও বেশি লোকজন ক্যাচ করতে পারে। তো এবার জানবো যে এই গাড়ির অনেকটাই স্মুথ আমি দেখেছি, তো ভাইব্রেশন কি কখনো ফিল হয়েছে? ধরো হাই স্পিড যাচ্ছ বা লো স্পিডেই হোক, আশা করি লো স্পিডে হবে না কারণ আমিও চালিয়েছি, তো জিজ্ঞেস করবো যে হাই স্পিডে যখন তুমি ধরো 100-তে চালাচ্ছ বা যতটা হাই স্পিডে চালিয়েছো, তো তখন কোনো ভাইব্রেশন ফিল করেছো গাড়িতে? না, আমি যখন মানে একবার বাইপাসে তুলেছিলাম আমি 115 আপ, তখন আমার গাড়িতে ডবল ছিল, ডবলে আমি ভাইব্রেশন কোনোদিন বুঝতে পারিনি। ভাইব্রেশন বলতে কি, মানে একটা গুমরানো আওয়াজটা হতো গাড়িতে ঠিকই, কিন্তু ভাইব্রেশন জিনিসটা আমি এই গাড়িতে কোনোদিন আজ পর্যন্ত পাইনি। এই গাড়িতে বলে না, সুজুকি কোনো কোম্পানিতেই পাইনি আমি এখনও পর্যন্ত। মানে সুজুকি কোম্পানি, আমি সত্যি কথা বলতে গেলে খুব স্মুথ একটা গাড়ি, মানে যে কোনো গাড়ি, বাগম্যান হোক, স্কুটি হোক, বা যে কোনো মানে বাইক হোক বা স্কুটি হোক না কেন সুজুকিরই, কিন্তু এতটা স্মুথ যে মানে চালিয়ে বিশাল মজা হয়। আচ্ছা, আচ্ছা। তো আমি জিজ্ঞেস করবো রিসেন্টলি যেহেতু তুমি একবার অ্যাক্সিডেন্ট করেছো সামনে, তো বলে দিই ভাই, অ্যাকচুয়ালি হোলিতে একটা সাইকেলওয়ালার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল, যদিও সাইকেলওয়ালার দোষ, কিন্তু যেহেতু গাড়ি আছে তো ভাইয়েরই দোষ পড়ে যাবে। কিছু বলেছিল?
হ্যাঁ বলেছিল বলতে গেলে মানে আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে, তখন একটা ছোটো একটা টার্নিং ছিল। ওই টার্নিংয়ের মধ্যে আমার গাড়িটা একটু স্পিডই ছিল, দোষটা আমারও কিছুটা ছিল, কারণ এক হাতে কোনোদিন তালি বাজে না। তো তার মধ্যে আমার একটাই দোষ, আমার একটু গাড়িটা স্পিড ছিল 75 থেকে 80 ওরকমই অ্যাভারেজ ছিল। তো সাইকেল বাটা একটু বয়স্ক লোক ছিল, সে কি করে মানে আমার গাড়িতে তো এয়ার ফিল্টার লাগিয়েছিলাম আমি, তো এয়ার ফিল্টারের আওয়াজ শুনে না তিনি ভয় পেয়ে গেছিলো। মানে ভেবেছিল কিছু কি না কি আসছে, সে বুঝতে পারেনি যে আমার বাইক আসছে। তো সে করেছিল কি যে সাইডে যেতে গিয়ে ও আমার গাড়ির সঙ্গে ঢুকে গেছে। এবার তাকে বাঁচানোর জন্য গিয়ে আমি ডাইরেক্ট পাঁচিলে মারি বাড়িটা। তো পাঁচিলে মারার পর সেখানে অনেক মানে পেরেক ফেরেক ছিল, তো আমার মুখ চোখ খাম হয়ে গেছিলো, আমার গাড়ির সামনে রিং ভেঙে গেছিলো, ভাইজারটা ভেঙে গেছিলো, সেটা সাইডে কোনো কিছু ক্ষতি হয়নি। তো আমার মেন যেটা বক্তব্য যে অ্যাক্সিডেন্টে তোমার কি কি ক্ষতি হয়েছে, আর তুমি কি এখনও গাড়ি সেটা সারিয়েছো কি না, আর যদি ক্ষতি হয়ে থাকে তাহলে এখনও পর্যন্ত সেগুলো কি কি চেঞ্জ করেছো, আর তার প্রাইসটা একটু জানবো। মানে অ্যাভারেজ, অত পারফেক্ট দেওয়ার দরকার নেই, অ্যাভারেজ হলেও হবে। আমার ক্ষতি বলতে গেলে আমার সামনের রিংটা পুরো বাদ হয়ে গেছিলো, সামনের টায়ারের রিংটা, সামনের টায়ার প্লাস রিং, কারণ টায়ারটা কেটে গেছিলো আমার, আর রিং পুরো দুয়ার্ধেক হয়ে গেছিলো আমার। আর সামনের ভাইজার, আমার সাইড ভাইজার এগুলো পুরো ভেঙে গেছিলো। আর সামনের আমার যে রিংয়ের উপরে যে টি বলে যে জিনিসটা থাকে, হ্যান্ডেলটি, সেটা আমার একটু বেঁকে গেছিলো। তো আমার তার জন্য তারপরে আমি যখন সুজুকি শোরুমের সঙ্গে কন্ট্যাক্ট করি, তারা বলেছিল যে এটা ক্লেম করা নিয়ে যাবে। তো আমি ক্লেম করার জন্য আমার ক্লেম করেছিলাম। তো ক্লেম করার পর আমার পার্টস আসতে মিনিমাম 2 মাস টাইম নিয়েছে। তো 2 মাসের মধ্যে মানে আমার হয়েছিল এটা রং খেলার সময়, তো এটা হচ্ছে জুন মাস চলছে, জুন মাসে আমার পার্টস আসার কথা আছে, মিনিমাম 10 দিনের মধ্যে আমার গাড়িটা ক্লেম হয়ে যাবে। তো আমার এক্সট্রা পয়সা বলতে আমার শুধু টায়ারটা লেগেছে, টায়ারের দামটা লেগেছে, আর আমার তো কোনো দাম লাগেনি, কারণ এটা একমাত্র আমার ক্লেম হওয়ার পরে আমি জানতে পারবো। আচ্ছা আচ্ছা, গুড। তো আমি লাস্ট একটা কোশ্চেন জিজ্ঞেস করব যে এই যে তুমি জিক্সার এসএফটা নিয়েছো, তো এই জিক্সার এসএফে তুমি কতটা স্যাটিসফাইড, বা তোমার মনে কোনো এরকম আছে যে আমি এটা নিয়ে ভুল করেছি, আমি যদি ওই গাড়িটা নিতাম তাহলে হয়তো আরও একটু বেটার যেতে পারতো, বা বেটার হয়তো তোমার ড্রিম পূরণ হতো, এরকম কোনো কিছু, এটা আমি জানতে চাই। ড্রিম বলতে গেলে তো প্রত্যেক ছেলেরই একটা ইচ্ছা থাকে যে একটা স্বপ্নের একটা বাইক নিব। আমার যেমন একটা ইচ্ছা আছে আমার সুপার বাইক নেওয়ার, ঠিক আছে। তো আপাতত সুপার বাইকে যাচ্ছি না, বাট লো বাইকে আমি, হ্যাঁ, তো লো বাইকের মধ্যে দিয়ে আমি 150-র উপরে বাইকটা চেয়েছিলাম, কারণ 125 সিসি গাড়ি আমি আগে এনএস চালিয়েছি, তো আমার অতটা কমফোর্টেবল মনে হয়নি। কারণ বাজাজের একটাই প্রবলেম কি যে চেনটা লুজ হয়ে যায়, গাড়ি সেরকম টান পাওয়া যায় না, ওই জন্য আমি 150-র উপরে যাওয়ার চান্সটা নিয়েছিলাম। তো গাড়িটা সবই ঠিক আছে, যে গাড়িটা যদি একটু হর্স পাওয়ারটা যদি বাড়িয়ে যদি একটু টানটা বাড়ানো যায় না, সুবিধা হয়। কারণ এই সুজুকি কোম্পানির গাড়িতে কি হয় যে 110-15 পর গাড়ি আর স্পিড উঠতে যায় না, 110-15, হ্যাঁ, তাও কষ্ট মষ্ট করে। তো 110-15 যেটা তুলেছিল সেটা কি ডবলে কি সিঙ্গেলে? ডবলে। আমি তাহলে হয়তো আর একটু উঠতো, হয়তো 15 থেকে 20-25 উঠতে পারে অ্যাভারেজ আইডিয়াতে, কিন্তু আমার মতে মনে হয় যে আর একটু সিসিটা যেমন তেমন আছে, আর একটু টানটা বাড়ানো দরকার ছিল, কারণ ওই যে হ্যাচকা পিক আপটা দেয় না এই গাড়িতে, মানে স্মুথ ভাবে চলে। মানে এক একটা গাড়িতে কী হয়, মানে ক্লাস চালে হট করে একটা হ্যাচকা পিক আপ মারে, কিন্তু এই গাড়িতে হ্যাচকা পিক আপটা মারে না, এটা স্মুথভাবে চলবে। তো এটা অ্যাকচুয়ালি দেখতে গেলে স্মুথনেসটা বেশি আসে। বেশি। আচ্ছা, তো কতটা স্যাটিসফাই তাহলে এই গাড়িতে? এটা প্রচণ্ড স্যাটিসফাই হয়ে গেছি আমি এটা, কিন্তু আমার মতে যেটা বলে যেগুলো প্রবলেম আমি বললাম সেগুলো যদি ঠিকঠাক করতে পারে সুজুকি শোরুম, তাহলে আরও বেশি ভালো হয়। আমি বলবো যে তোমরাও গাড়িটা নাও, নিয়ে তোমরা চালিয়ে দেখো, রাইড করে দেখো, তোমরা ভালো হবে তোমাদের জন্য, এই গাড়িটা কমফোর্টেবল মনে হবে তোমাদেরও। তোমরা যদি স্মুথ ভাব যদি আনতে চাও, মানে তোমরা যদি ভাবো যে আমি একটু লং ডিস্টেন্সে যাব, স্মুথ ভাব নিব, আমি কোনো ভাইব্রেশন গাড়ি নিব না, তাহলে আমি বলবো এটা তোমাদের জন্য বেস্ট। তাহলে ভাইজারওয়ালা দেখতে গেলে যাদের অনেকজনের ড্রিম থাকে যে ভাইজার গাড়ি নেব, সাথে রিয়েল কমফোর্ট হবে, গাড়ি মাইলেজ ভালো পাওয়া যাবে, রাইডিংও যাবে, তো সেই সব দিক দিয়ে দেখতে গেলে যেটা বুঝলাম তো এই গাড়ি অ্যাকচুয়ালি বেস্ট। তো যারা যারা জিক্সারের কথা ভাবছো অবশ্যই নিতে পারো, কোনো প্রবলেম নাই গাড়িতে। আর ভাইয়ের কাছে তো সব শুনলাম গাড়ির ব্যাপারে, তো জাস্ট এই ব্যাপার নিয়েই আমার আজকের ভিডিওটা। সো আমি এখানে আমার ব্লগটা শেষ করছি। তো তোমাদের আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, কমেন্টে জানিও যে কী ভালো লাগলো কী খারাপ লাগলো, আর অন্য কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি অ্যান্সার দেবো। বাকি বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর বাকি যেটা বললাম যে ভাইয়ের যে ইউটিউব চ্যানেল আছে সেটাও সাবস্ক্রাইব করে দিও, ভাইকে সাপোর্ট করো। আর ভাইয়ের চ্যানেলটা আবার আমি রিপিটে বলছি, ভাইয়ের চ্যানেলটার নামটা একবার বলে দাও। আমার চ্যানেলের নাম হচ্ছে এসএস ক্রেজি রাইডার ব্যাক।
তো ভাই চ্যানেল সার্চ করো, ভাই চ্যানেল পেয়ে যাবা। বাকি আজকের ব্লগটা আমার এত দূরই ছিল, নেক্সট দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।